আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ যেসব ঘটনাবলী আছে সেই সব ঘটনার সংক্ষিপ্ত রূপ। আজকে পুরো সিলেট জুড়েই সিলেট নগরীর যে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ আছে সেই রেজিস্ট্রারি মাঠে আজকে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে তারা সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগদান করেছেন এবং সেই সমাবেশ শেষে আজকে একটি মোনাজাত করা হয় এবং সেই মোনাজাতে বিএনপি নেতা কর্মীরা আকুল ভাবে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সুচিকিৎসার দাবিতে এবং বিদেশ নিয়ে যাওয়ার জন্য এই সমাবেশ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় সিলেটের সমাবেশে মোনাজাত করা হয়েছে। এর আগে সকাল থেকেই কিন্তু সিলেট নগরী সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন দল বেঁধে তারা মিছিল সহকারে রেজিস্ট্রারি মাঠে আসেন এবং পুলিশ কিন্তু এ সময় সতর্ক অবস্থান নিয়েছিল। রেজিস্ট্রারি মাঠের পার্শ্ববর্তী যে সুরমা পয়েন্ট আছে সেই সুরমা পয়েন্টে তারা অবস্থান নিয়েছিল এবং সতর্ক দৃষ্টিপাত করছিল এই ঘটনায়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই সমাবেশ শেষ হয়েছে। মোনাজাত করেছিলেন নগরীর রেজিস্ট্রার মাঠে। সমাবেশে বিকেলে সর্বশেষ মোনাজাত পরিচালনা করেছেন নয়াসড়ক মসজিদের ইমাম এবং খতিব মাওলানা সাইদ এবং মোনাজাতের সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী কান্নায় ভেঙে পড়েন। একজনের কান্নার আবেগ ছুঁয়ে যায় অন্যজনকেও। এভাবে আবেগ ঘন একটা পরিবেশ তৈরি হয় সমাবেশ স্থলে। দর্শক, এই যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন ছাড়াও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডক্টর সাফাত হোসেন জীবন সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন এই সমাবেশে। তবে এই সমাবেশে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী কিংবা সিলেট এক আসনে গত সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা খন্দকার মুক্তাদিরকে কিংবা নিখোঁজ যে ইলিয়াস আলী আছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনাকেও কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং এই বক্তব্য না দেওয়াকে কেন্দ্র করে কিন্তু অনুষ্ঠান স্থলে, সমাবেশ স্থলে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং যারা আসলে আরিফের অনুসারীরা যারা আছেন, মুক্তাদিরের যারা অনুসারীরা আছেন, তারা কিন্তু আশা করেছিলেন এই খালেদার মুক্তি আন্দোলনের এই সমাবেশে অন্ততপক্ষে তারা বক্তব্য দেবেন। বক্তব্য না দেওয়ার কারণে একটু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। দর্শক, দেশের পরিস্থিতির একটা খবর জানাতে চাই অমিক্রন নিয়ে। যেটি হয়েছে, আফ্রিকা থেকে আসা 240 জনের সবার মুঠোফোন বন্ধ, এরকম একটা কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী এরকম একটা কথা বলেন। তিনি বলেন যে গত এক মাসে 240 জন মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন, তাদের কন্টাক্ট ট্রেসিং করার চেষ্টা চলছে কিন্তু তারা মুঠোফোন বন্ধ করে রেখেছেন। এমনকি আফ্রিকা থেকে দেশে আসলেই কিন্তু এখন 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেটি নিশ্চিত করা হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে আফ্রিকার দেশগুলো থেকে আসা নিরুৎসাহিত করছে সরকার। অর্থাৎ সরকার এখন বলতে চাচ্ছে যারা আফ্রিকা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসতে যাচ্ছেন তারা যেন না আসেন, আসতে হলেও তাদেরকে 14 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভা শেষে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রী যেটা বলেছেন, তারা চান এই কোয়ারেন্টাইন ব্যবস্থাপনাটি সশস্ত্র বাহিনী করুক। অর্থাৎ কোয়ারেন্টাইনে যে মানুষজন যারা আছেন তারা যদি সঠিকভাবে নিয়ম মেনে চলছেন কিনা সেই ব্যাপারটি দেখভাল করার জন্য সশস্ত্র বাহিনীকে নিয়োগ দেওয়া হোক এবং এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তারা একটা আলোচনা করেছেন, মন্তব্য করেছেন যে দিয়াবাড়িতে হতে পারে ঢাকার, এবং এছাড়া 100-র মতো হোটেলে এই ব্যবস্থা থাকবে। তবে হোটেলের বেশিরভাগ খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। একেবারে কেউ না দিতে পারলে সেটা কিন্তু পরে বিবেচনা করা হবে। দেশে যখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং বাংলাদেশের অর্ধেক মানুষ যখন করোনা টিকার আওতায় চলে এসেছিলেন তখন কিন্তু আফ্রিকা থেকে আসা করোনার নতুন ধরন অমিক্রন নতুন ভাবে উদ্বেগের সৃষ্টি করেছে এবং শীতের সময়, গত যে শীত গিয়েছে গত বছরে, সেই শীতের সময় কিন্তু বাংলাদেশ অনেকটা
ঝুঁকিতে ছিল, কারণ একটা ধারণা করা হচ্ছিল যে শীতে করোনার সংক্রমণ আরো বেড়ে যেতে পারে, এবং এই শীতে যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এসেছে তখন কিন্তু সাধারণ মানুষজন ঠিক আগের মতো তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলছে সেটাও কিন্তু বলা যায় না। এবং এখন কিন্তু ধুন্ধুমার বলা চলে যে একদমই সভা সমাবেশ হচ্ছে এবং মানুষজন একদমই সামাজিক দূরত্ব মেনে চলছেন না। এসব ব্যাপার মিলিয়ে করোনায় সংক্রমিত হওয়া এবং যারা করোনার নতুন ভেরিয়েন্ট আছে অমিক্রন আফ্রিকা থেকে নিয়ে আসছেন তাদের মধ্যে কেউ যদি এখন জনসাধারণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে মিশে যান, তাহলে কিন্তু করোনার নতুন ধরন অমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর এর মধ্যে একটি উদ্বেগজনক খবর হচ্ছে 240 জন মানুষ আফ্রিকা থেকে তারা বাংলাদেশে এসেছেন, কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ এবং তাদের অ্যাড্রেস ট্রেস করা যাচ্ছে না, হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমরা আরেকটু আপনাদেরকে জানাতে চাচ্ছি আজকে ওমিক্রনে টিকা অকার্যকর, এরকম একটা কথাও বলা হচ্ছে। করোনা ভাইরাসের রূপ পরিবর্তিত নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সাধারণ বিদ্যমান টিকা কাজ করবে না বলে ধারণা করছেন টিকার উদ্ভাবকরা। করোনা প্রতিরোধী টিকার অন্যতম উদ্ভাবক এবং প্রস্তুতকারক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানে ব্যাসেল এই কথাটা জানিয়েছেন। অনেকেই হয়তো বলছেন যে আসলে আমার টিকা দেওয়া আছে, আমি মডার্না ভ্যাকসিন নিয়েছি বা অন্যান্য ভ্যাকসিন নিয়েছি, কিন্তু নতুন যে ধরন ওমিক্রন সেটা কিন্তু টিকা কিন্তু খুব একটা যে তাকে ধরতে পারবে সেটা নিয়ে কিন্তু আশাবাদী নন এখনো পর্যন্ত। আল জাজিরার একটা প্রতিবেদনে বলা হয়েছে মডার্না নির্বাহী সংখ্যা সত্যি হলে উচ্চ সংক্রামক অমিক্রনের উপর প্রচলিত টিকার সবগুলোই প্রায় অকার্যকর হবে। আর অমিক্রন ঠেকানোর মতো কার্যকর নতুন টিকা উদ্ভাবনে লেগে যেতে পারে কয়েক মাস। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ব্যাসেল। মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারটিতে আরো উল্লেখ করা হয় অমিক্রন প্রতিরোধে বিদ্যমান টিকা কার্যকর কিনা সে বিষয়ে সপ্তাহ দুয়েকের মধ্যে জানা যাবে। সাউথ আফ্রিকায় প্রথম চিহ্নিত ভাইরাসটি অল্প সময়ের মধ্যে বিশ্বের কমপক্ষে 16টি দেশে শনাক্ত হয়েছে। আফ্রিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া অমিক্রন সারা বিশ্বের জন্যই উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সোমবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এমন পরিস্থিতিতে অমিক্রনের বিস্তার রোধে পূর্ব সতর্কতা হিসেবে ভ্রমণ নীতিমালা কঠোর করা হচ্ছে বিভিন্ন দেশে। জাপান, ইসরায়েলের পর হংকং এ কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধের পদক্ষেপ নিয়েছে এবং এখনো পর্যন্ত অমিক্রন যেসব দেশগুলোতে শনাক্ত করা হয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, সাউথ আফ্রিকা এবং স্পেন ও যুক্তরাজ্যে এই নতুন ধরনের যে অমিক্রন সেটা কিন্তু সংক্রমণ নিশ্চিত করা গেছে। এসব দেশে এই অমিক্রন ছড়িয়ে গেছে এবং সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকায় 77 জনের দেহে, বতসোয়ানায় আছেন 19 জন, নেদারল্যান্ডস এবং পর্তুগালে 13 জন করে মানুষের দেহে অমিক্রনের উপস্থিতি নিশ্চিত করা গেছে। এবং আফ্রিকা, ইউরোপ এবং পৌঁছে গেলেও এখনো এশিয়ার কোন দেশে ভাইরাসটি শনাক্ত করা হয়নি। এটি আমাদের জন্য একটা আশার খবর, যেহেতু আমরা এশিয়া জনপদের মানুষ এবং যদি আমরা সচেতন থাকি, আমরা যদি আসলে স্বাস্থ্য সচেতন থাকি এবং মানবিক থাকি, তাহলে এই ব্যাপারটি আসলে এই করোনার নতুন ধরনটি আমরা ছড়িয়ে পড়তে দেব না। দর্শক, আমরা এরকম ভাবে আশা করি যে করোনা মোকাবেলায় যে পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে কাজ করেছে, ঠিক একইভাবে করোনার নতুন ধরন অমিক্রনকে রোধ করতেও মানুষজন ঠিক একইভাবে কাজ করবেন। আমরা আগামীকাল আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।